আমরা বিপ্লবীদেরকে উই মাস্ট সেভ দেম, দে আর আওয়ার প্রাইড, উই মাস্ট রেসপেক্ট দেম। বিএনপির একটা বাজে অভ্যাস আছে, যে তার জন্য রাস্তা পরিষ্কার করে বিএনপি তার জন্য কবর করে। বিএনপির ইতিহাসে অতীতে যাদের রাস্তা পরিষ্কারের কারণে বিএনপি ক্ষমতার স্বাদে আসছে, দেখবেন সবাই কারো পাশেই শেষ পর্যন্ত বিএনপি স্ট্রংলি দাঁড়ায় নেই। এটা একটা খারাপ দিক, এটা ভালো কিছু না। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে রং রুটে যাওয়া যাবে না। সমাধানটা কি? সমাধানটা হলো রাইট রুট। সমস্যাটা যেটা লাগছে না, এই সমস্যাটার সমাধান কি? আমাদের 12 তারিখ, এপ্রিল মাসের 12 তারিখ বিকাল 3টায় একটা প্রেস কনফারেন্স করে আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনে মিলে একটা ফর্মুলা দিয়েছে। এই ফর্মুলাটা সঠিক না বেঠিক এটা বলেই আমি শেষ করে দেব। ওনারা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন তাদের বক্তৃতার 39 মিনিটে, যে গণভোটের প্রস্তাব করেছিলাম আমি করেছিলাম, তারপর একটু ডট ডট ডট, রাষ্ট্রপতি আদেশ তো জারি করতে পারেন না, সেটা একটা রিট এবং গণভোটের সার্টেন প্রভিশন মানে সেকশন এবং আদেশের টোটাল সেটা চ্যালেঞ্জ হয়েছে কনস্টিটিউশনাল কিনা। এবং বলছেন সেই জন্য এই আইন অধ্যাদেশ এবং আদেশটা যেখানে হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে সেটা পরে হাইকোর্ট কি বলে দেখি। তার মানে বলতে চাচ্ছেন যে এই বিষয়টা আদালতে বিচার্য বিষয়, তাহলে দেখি আমরা সেখানে কি হয়। তো আদালতে বিচারের আগে তাহলে সিদ্ধান্ত নেওয়া তো ঠিক হলো না। যদি তারা এটা বলে থাকেন যে বিষয়টা আদালতে বিচার্য, তা আদালতে বিচার্য, আদালতে তো কোনো সিদ্ধান্ত হয়নি, এখনো পেন্ডিং, রাইটও হয় নাই, রংও হয় নাই। তা যদি না হয়ে থাকে তাহলে ওনারা যিনি যে সিদ্ধান্ত নিলেন যে শপথ নেবেন না, ওটা কোন আদালত? তাহলে বোঝা যাচ্ছে আদালতের পেন্ডিং এই কথাটাকে একটা দোহাই হিসেবে ব্যবহার করতে চেয়েছেন। আদালতে পেন্ডিং এই কথা যদি কেউ মানে, তাহলে যতক্ষণ আদালতে সিদ্ধান্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত বিধানে যা আছে এটা মানতে হয়, এটা নিয়ম। নিয়মটা পাল্টাবে কিভাবে? যখন আদালত বলবে যে এটা অসাংবিধানিক, তখন থেকে আর মানার দরকার নেই। কিন্তু যতক্ষণ বলবে অসাংবিধানিক না, ততক্ষণ তো এটা অপারেটিভ, এটা অ্যাকশন। আইন তো আছে, কিন্তু আইনটা মানেন নাই। এরপরে তারা বলছেন আমরা রাজনৈতিক বক্তব্যটা বলি, এরপরে বলছেন যে একটা রাজনৈতিক বক্তব্য বলি। সেটা কি? এটা তো ফ্যাক্টাম ভ্যালিড, এটা ঘটনাক্রমে সিদ্ধ, অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটার বৈধতা আছে। সেই বৈধতা কিভাবে দিবেন তারা? সংবিধানের চতুর্থ তফসিলে যখন বিগত গভর্নমেন্টের সময় কর্মকাণ্ডকে কিছু একটা বাদে আর দুই একটা বাদে বৈধতা দেওয়া হবে, তখন সেটা লেজিটিমেট হয়ে যাবে, এভরিথিং কাভার্ড বাই দি 4th শিডিউল হয়ে যাবে। তাহলে সমাধানটা কি দিচ্ছেন তারা পার্লামেন্টে একটা কমিটি গঠন করার প্রস্তাব করেছেন। এই কমিটিতে আলাপ করবেন, করে সংবিধান সংশোধন বিল আনবেন। বিল নিয়ে এসে বিগত 5ই আগস্ট থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত যা কিছু হয়েছে এটাকে সংবিধানের 4th তফসিলে একটা কাভারেজ দিবেন, দিয়ে বলবেন যে সব কিছু লেজিটিমেট হয়ে গেছে। দিস ইজ দ্য রোড ম্যাপ। আমরা যা বুঝতে পেরেছি এখনও। ল্যাঙ্গুয়েজটা কি তাদের ল্যাঙ্গুয়েজটা হলো সেটা লেজিটিমেট হয়ে যাবে, এভরিথিং কাভার্ড বাই দি 4th শিডিউল হয়ে যাবে। কবে? 2-1টা বাদে বাকি সবগুলোকে এটা করবে। এখন প্রশ্ন হলো এটাকে তারা আগে করেন নাই? এই কাজ তো তারা করেছেন। বাংলাদেশের সংবিধান তো কাটাছিড়া তারাই করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তারা এই কাজ করেছিলেন। তারা এসে বলেছিলেন যে 15ই আগস্ট 1975 থেকে 9ই এপ্রিল 1979 সাল পর্যন্ত যা কিছু করা হয়েছে এইগুলো কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তাহলে একটা লিগ্যাল কাভারেজ দিলেন। এই লিগ্যাল কাভারেজ কোথায় দিলেন? এই লিগ্যাল কাভারেজ দিলেন সংবিধানের 4th তফসিলের প্যারাগ্রাফ 3A অ্যাড করে।
3A গিয়ে বললেন যত মার্শাল ল, অর্ডার, রেগুলেশন, বাইলজ এতদিন থেকে এতদিন পর্যন্ত যা কিছু করা হয়েছে এগুলো কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। পঞ্চম সংশোধনীর মামলা শুনানির সময় বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলে দিছে, হু আর ইউ টু সে টেল ইট? আপনি কে? আপনি তো ইউজারপার, মানে হলো আপনি ক্ষমতা দখলদার। আপনি জলপাই কালারের বন্দুক, শার্ট প্যান্ট নিয়ে এসে ক্ষমতা দখল করে হঠাৎ করে বলতেছেন যে এই সময় থেকে এই সময় পর্যন্ত কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই মর্মে পঞ্চম সংশোধনী মামলার রায় প্রকাশিত হয়েছে 1/2/2010। এটা রিভিউ হয়েছে, রিভিউর রায় হয়েছে 29/3/2011। এই দুই রায়ে 3A প্যারাগ্রাফটাকে অসাংবিধানিক ঘোষণা করে দিয়েছে। আর সেই পথে এখন আবার আমাদের দেখাচ্ছে, যে পথে হেঁটে একবার বাংলাদেশের কোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করে দিয়েছে, একই পরিচিত পথ আমার মনে হয় ব্রেইনকে কাজে লাগায় নাই বা ব্রেইনকে হ্যামার করে নাই। এটা হলো অনেকটা মুখস্থ পথ। এই যে তুতা পাখির মতো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, তো ওইটাও কয় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মেরে। তাল গাছ তো এখন আর তাল গাছ নাই, আমরা তো এখন বট গাছ নিয়ে খেলতেছি। ওটা তো আর আগের মতো তাল গাছ নাই। ওরা ভাবছে তাল গাছ কি মিলিটারি শাসন জারি করছিল, অসাংবিধানিক হয়েছিল, ওই অসাংবিধানিক জায়গাটাকে সাংবিধানিক করার জন্য 3A যোগ করছে। এখনও বলতেছে একই কায়দায় 4th শিডিউলে গিয়ে 3A যোগ করে দিব, আর না হলে প্যারাগ্রাফ 17 আর 18 যোগ করে দিবে। 17-এ কী ছিল? 17-এ ছিল ওই সময়টাকে আর একটু ডিটেল বৈধতা দিয়েছে। এখন আমাদেরকে এই রাস্তা তারা দেখাচ্ছে, কি দেখাচ্ছে? শুরু বলেছে যে একটা লেজিসলেটিভ সব কিছু ঠিক হয়ে যাবে যদি আমরা 4th শিডিউলে গিয়ে এরকম একটা কাভারেজ দিয়ে দিই, তাহলে 5 আগস্ট থেকে এই সময়ের মধ্যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই যে প্রশ্ন উত্থাপন করা যাবে না বলবে, এইটাকে চ্যালেঞ্জ করে আদালতে প্রশ্ন উত্থাপন হবে। রং ডাইরেকশন। আমরা কি রাস্তা বের করেছিলাম? আমরা রাস্তা বের করেছিলাম যে নো, দিস ইজ নট দি রোড, এটা কোনো রোড না। আমরা বের করেছিলাম একটা গণভোট হবে, গণভোটে হ্যাঁ হলে সংবিধান সংস্কার পরিষদ হবে, সংবিধান সংস্কার পরিষদ 180 দিন কাজ করবে, 180 দিন কাজ করার পরে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে যাবে, দিয়ে 180 দিনের দায়িত্ব শেষ, পার্লামেন্ট দায়িত্ব পালন করবে। নতুনভাবে এগুলোকে আমরা সিলগালা করে অগ্রসর হব। ভবিষ্যতে দেশীয় কোনো আদালতে এই বিষয়টা আর চ্যালেঞ্জের সাবজেক্ট ম্যাটার হবে না। আর তারা আমাদের কি রাস্তা দেখাচ্ছে? দেখাচ্ছে অতীতের পঞ্চম সংশোধনীর পরিচিত রাস্তা। এই পঞ্চম সংশোধনীর পরিচিত রাস্তাটা ডেঞ্জারাস। কাদের জন্য? বিপ্লবীদের জন্য। ওরা বলে আপনারা এত টেনশিত কেন? আমাদেরকে বলে আমরা এত টেনশিত কেন? বিপ্লবীদেরকে বলে তোমরা এত চিন্তিত কেন? তো বিপ্লব তো আপনি করেন নাই, বিপ্লব তো এরা করেছে। যারা বিপ্লব করেছে তারা তো গিলোটিনের সামনে আছে। যারা গিলোটিনের সামনে আছে চিন্তা তো তারই বেশি হবে, চিন্তা তো আপনার বেশি হওয়ার কথা না। বাংলাদেশে এই ঘটনার জন্য, 5 আগস্ট ঘটনার জন্য যদি কারো গলা কাটা যায়, তাহলে গলা কাটা যাবে তো ছাত্র নেতৃবৃন্দের সর্বাগ্রে। তো ছাত্র নেতৃবৃন্দের চিন্তাই তো বেশি থাকার কথা। আমি হিসাব করে দেখেছি, এই যে ইন্টেলেকচুয়াল ব্যাংক্রাফসি আছে, বুদ্ধিগত দেউলিয়াপনা আছে। বুদ্ধিগত দেউলিয়াপনার কারণে কি হয় জানেন? এটা আমরা স্কুলে দেখতাম, নকল যারা করে এরা খালি ওইভাবে তাকায় তাকায়, তো লেখে এদিকে তাকায়, কিন্তু ওই চোখ ওই দিকে, লেখে এদিকে, ওই দেখতেছে, তো ও রাইট চিহ্ন দেয়, হেও রাইট চিহ্ন দেয়, এর ডাইনে তাকায়, হেও ডাইনে তাকায়। সুপ্রিম কোর্টে কিছুটা কন্টেম্পচুয়াস কথা তাও একটা বলি, সুপ্রিম কোর্টে 2 জজ মিলে একটা ডিভিশন বেঞ্চ হয়, এটাকে বলে দ্বৈত বেঞ্চ। একজন সিনিয়র জজ থাকে, একজন জুনিয়র জজ থাকে। তো জুনিয়র জজকে বলে পিউনি জজ, মানে খুব বেশি গুরুত্ব নাই, সিনিয়র যা করে ওনার কাজ হইলো কালে এইটার সাথে জি হুজুর করা। তো সিনিয়র যদি বেইল লেখে, বি লেখে, তো জুনিয়র জজ ওইখানে তাকায় থাকে উনি বি লেখছে না সি লেখছে, তো বি লেখছে তো উনিও লেখে বি মানে বেইল। এস লেখে মানে স্টে, আর এস মানে রুল অ্যান্ড স্টে। তো উনি খালি তাকায় থাকে, কারণ সিনিয়র জাজ জুনিয়র দিকে তাকায়ও না, ইনসাল্টিং এক ধরনের। আমার মনে হয়েছে এরা যেহেতু বুদ্ধিশুদ্ধি কম বা বুদ্ধিশুদ্ধি বেশি পোক্ত না, নকল করে অভ্যস্ত, এই জন্য 75 সাল থেকে 79 সাল পর্যন্ত যা ঘটিয়েছে এটাই এখন আমাদেরকে আবার করতে বলতেছে।
একই জিনিস, এবং একটা অক্ষরও দেখে আমি সরে না। এর মানে হলো এটা আর কিছুই না, বুদ্ধি বের করতে না পেরে অতীতের ঘটনাকে নকল করে সকল মানুষকে বিপদে ফেলানোর একটা ফন্দি। যেদিন ক্ষমতা থাকবে না, আমি বলে দিয়ে যাচ্ছি, যেদিন ক্ষমতা থাকবে না, যে রাস্তা তারা আমাদেরকে দেখাচ্ছেন, এই পুরাটা একদিন ওলট পালট হয়ে যাবে। এই উলট পালট থেকে রক্ষার একমাত্র রাস্তা ছিল সংবিধান সংস্কার পরিষদ, এখানে উত্থাপন করা, অ্যাকসেপ্ট করা, সিলগালা করা। ভবিষ্যতে কোনো আদালতে এগুলো নিয়ে প্রশ্ন ওঠার কিছু নাই। আপনি একটা রেফারেন্ডাম আদালতে গিয়ে বাদ করে দিবেন? তো জনগণের কথা, তো জনগণের, আচ্ছা বলেন তো দেখি, বিপ্লব সঠিক হয়েছে কি হয় নাই, এই কথা কি বাংলাদেশের আদালত বলতে পারে? 3টা কেস পড়েছিলাম আমরা, একটা গ্রানাডা, একটা ছিল লেসোথো, আর একটা ছিল ফিলিপাইন। এই 3 বিপ্লবের, মাস আপসার্জের বিপ্লবের কথা পরবর্তীতে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিলেন, এই 3 রায়ের বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যে না, আমরা এটার বিচারক হইতে পারবো না, এই ঘটনার বিচারক শুধুমাত্র হলো জনগণ। আমরা বিচারকরা এসি রুমে বসে এখানে কলম কাগজ নিয়ে বাংলাদেশের বিপ্লব সঠিক হয়েছে না বেঠিক হয়েছে এই সিদ্ধান্ত আমরা দিতে পারবো না, কারণ আমরা নিজেরাই তো পলাই গেছিলাম। তো কি করে হয়? আচ্ছা বলেন, একটা রেভলিউশন, একটা বিপ্লব, একটা মাস আপসার্জ, কোনো আদালত বলবে এটা সঠিক না বেঠিক? আদালতের সিস্টেম মেনে বিপ্লব হয়? আদালতের সিস্টেম মেনে পৃথিবীর কোথাও বিপ্লব হয়েছে? দিস ইজ এ রং কনসেপশন। ফলে আমি কনক্লুশনটা শেষ করে দিচ্ছি এইভাবে, যে রাস্তা সালাউদ্দিন ভাই আর আমাদের আসাদুজ্জামান ভাই আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন এটা নকল রাস্তা। এই রাস্তাটা ওনাদের অতীত ইতিহাসের সঙ্গে পরিচিত, যেহেতু নকল বা ছাত্র, সেই জন্য ওই সিস্টেমের বাইরে ডাইনি বামে নড়তে চাচ্ছে না। নড়তে না চাইলে এসে কি উত্তর দিচ্ছে আমাদেরকে? সংবিধানের 4th শিডিউলে আমরা একটা প্যারাগ্রাফ যোগ করে দিব, ওই প্যারাগ্রাফটা যোগ করে দেয়া আমরা বলবো যে এই সময় থেকে এই সময় পর্যন্ত যা হয়েছিল এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমি সামনাসামনি পাইলে এই প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করার দরকার, আপনারা তো যুগ একবার করেছিলেন, 5ম সংশোধনী দিয়ে তো যুগ করেছিলেন, তো এটা গেল কোথায়? 7ম সংশোধনী দিয়ে এরশাদ সাহেব যুগ করেছিল, এটা গেল কোথায়? আর্টিকেল প্যারাগ্রাফ 17ও নাই, প্যারাগ্রাফ 18 নাই, প্যারাগ্রাফ 19 নাই, প্যারাগ্রাফ 3ও নাই। 3ও গেল, 18ও গেল, 19ও গেল, আদালতের মাধ্যমে গেল, রিভিউ তো পারলেন না, ওই রায় তো স্টিল বহাল। আর সেই বহাল রায় রেখে আমাদেরকে বলতেছেন আরেকটা প্যারাগ্রাফ যোগ করে দিলেই সব কিছু নাকি লেজিটিমেট হয়ে যাবে। এই রাস্তা ভুল। আমি আপনাদেরকে বলছি যে সলিউশন তারা দেখাচ্ছেন, এটা আমরা যতটুকু আইন কানুন লেখাপড়া করেছি, দিস ইজ এ রং রুট, কমপ্লিটলি রং রুট। রং রুট সেটা ছিল দেখেই তুষাররা আমরা ছিলাম তো সেখানে দিনের পর দিন আলোচনা করে রাইট রুটটা কি হবে, যে রুটটা অধিকতর স্ট্রঙ্গার, শক্তিশালী, ভবিষ্যতের জন্য সেফগার্ড হবে, এইটাই ছিল সেই রুট। তারা বলছেন প্রেসিডেন্ট সে অর্ডার দিতে পারে না। আচ্ছা বলেন, প্রেসিডেন্ট সে অর্ডার দিতে পারে না, প্রেসিডেন্ট 3A ট্রানজিশনাল পিরিয়ড, এ আর অন্য কাহিনী। আশ্চর্য ব্যাপার, ওনারা এই সময়টাকে কী হিসেবে আখ্যায়িত করতে চান জানেন? ওনারা আখ্যায়িত করতে চান, এই সময়ের নাম দিয়েছেন তারা ক্রান্তিকালীন সময়। এখানে বলছেন যে ক্রান্তিকালীন সময়, ওনারাই বলছেন 72 সালের পরে আর ক্রান্তিকালীন সময় নাই। আপনারা দেখেন না ওনারা আর্গুমেন্ট করে যে প্রেসিডেন্ট 72 সালের পরে আর কোনো অর্ডার দিতে পারে না। শুনছেন? 72 সালের পরে অর্ডার দিতে পারে না। প্রেসিডেন্ট 72 সালে অর্ডারগুলো দিয়েছিল কিসের অধীনে? ট্রানজিশনাল পিরিয়ডের অধীনে, ক্রান্তিকালীন সময়। এখন আবার এসে 4র্থ তফসিলে ঢুকতে চাচ্ছেন, 4র্থ তফসিলই তো ক্রান্তিকালীন সময়। তো যদি তখনকার প্রেসিডেন্ট ক্রান্তিকালীন সময় ছাড়া আদেশ দিতে না পারেন আর 72-এর পরে তা ক্লোজ হয়ে গিয়ে থাকে, এখন যে আমাদেরকে আবার 4র্থ তফসিলে ঢুকতে বলতেছেন, তো 4র্থ তফসিলে ঢুকছে বলার মানে কি? ক্রান্তিকালীন সময়ের ভিতরে ঢুকানো। তো ক্রান্তিকালীন সময় হলে কি হবে? প্রেসিডেন্ট অর্ডার দিতে পারবে? আপনারা বলেন প্রেসিডেন্ট অর্ডার দিতে পারবে না, তো প্রেসিডেন্ট অর্ডার না দিলে 4র্থ তফসিলের কথা কেন বলছেন আমাদেরকে? অর্থাৎ তাল এগুলো পাকাই গেছে। তো আমি এই এতটুকু বলি, আমাদেরকে এই রং রুটে নেবেন না, প্লিজ কাম টু দ্য রাইট রুট। আমরা বিপ্লবীদেরকে উই মাস্ট সেভ দেম, দে আর আওয়ার প্রাইড, উই মাস্ট রেসপেক্ট দেম। বিএনপির একটা বাজে অভ্যাস আছে, যে তার জন্য রাস্তা পরিষ্কার করে, বিএনপি তার জন্য কবর করে। বিএনপির ইতিহাসে
অতীতে যাদের রাস্তা পরিষ্কারের কারণে বিএনপি ক্ষমতার স্বাদে আসছে, দেখবেন সবাই কারো পাশেই শেষ পর্যন্ত বিএনপি স্ট্রংলি দাঁড়ায় নেই। এটা একটা খারাপ দিক, এটা ভালো কিছু না। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে রং রুটে যাওয়া যাবে না। সমাধানটা কি? সমাধানটা হলো রাইট রুট। রাইট রুট কি? জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, সেকশন 7, সেকশন 8, সেকশন 9, সেকশন 10, এটা হলো রাইট রুট। এই রাইট রুটে গেলে উই অল আর সেভ। এই রাইট রুটে না গেলে উই অল উইল বি ইন ডেঞ্জার। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।